আরে ওরে ভোলা, কোথায় মরতে গেলি তুই? বলি কানে কি খিল পড়ে গেছে? তোকে কতবার বলেছি তোর বাপ শয্যাশায়ী, মরণ বাঁচন অবস্থা, বাড়িতে থেকে একটু দেখাশোনা করবি তা না। তোর তো কোনো হুঁশ নেই। তোর মতো অপয়া ছেলে পেটে ধরে আমার কপাল পুড়েছে। মা, অত চিৎকার করছো কেন? এই তো আমি এসেছি। আমি কোথাও ঘুরতে যাইনি মা, আমি তো বাবার জন্য ডাক্তারখানায় গিয়েছিলাম। এই দেখো, এই ওষুধটা নিয়ে এসেছি। ওষুধ নিয়ে এসেছিস তো বড় উদ্ধার করেছিস। সেই কখন গিয়েছিস আর এখন ফিরলি? মা, ডাক্তারখানায় খুব ভিড় ছিল, অনেক কষ্টে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন এই ওষুধটা বাবাকে একদম সময় মতো খাওয়াতে হবে, একটু এদিক ওদিক হলে বিপদ হতে পারে, তাই তো আমি দৌড়ে এলাম। ওষুধ কি ঠিক করে বুঝিয়ে দিয়েছে? তুই তো আবার একটা হাদা গোবা, জানিস তো কোন ওষুধ কখন দিতে হবে? হ্যাঁ মা, আমি বারবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নিয়েছি, আমি সব জানি। তুমি চিন্তা করো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে বাবাকে ওষুধ খাইয়ে দেব। তুমি বরং একটু জিরিয়ে নাও। ঠিক আছে, তুই তোর বাপের কাছে বস। আমি অনেকক্ষণ ঘরকন্না করেছি, এবার একটু নদী থেকে জল ভরে নিয়ে আসি। খবরদার বলছি, গাফিলতি করিস না। তোর মতো অপয়ার ছায়া যদি ভুল করে কোনো কাজে পড়ে, সেই কাজ পণ্ড হতে সময় লাগে না। গঙ্গা কলসি নিয়ে বেরিয়ে যান। ভোলা ঘরে ঢুকে তার বাবার মাথার কাছে বসে। চন্দন চোখ মেলে তাকান, তার চেহারা বিবর্ণ। বাবা, এই ওষুধটা খেয়ে নাও, ডাক্তারবাবু বলেছেন এটা খেলে তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ওঠো বাবা, একটু কষ্ট করে খাও। দে বাবা দে, কিন্তু আমার আর ভালো লাগছে না ভোলা, শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আমার মনে হয় যে আমি আর বেশি দিন বাঁচবো না, আমার আয়ও মনে হয় ফুরিয়ে এসেছে। ও কি কথা বলছো বাবা? এভাবে বলতে নেই, তোমার কিচ্ছু হবে না। এই দেখো, আমি ভালো ওষুধ এনেছি, এটা খাও, তারপর একটু ঘুমিয়ে নাও, দেখবে কাল সকালেই তুমি একদম সুস্থ হয়ে উঠে বসবে। নাও লক্ষ্মী বাবা, আমার খেয়ে নাও বাবা। ভোলা কাঁপা কাঁপা হাতে জল আর ওষুধ বাবার মুখে তুলে দেয়। চন্দন অতি কষ্টে ওষুধ গিলে ফেলেন এবং আবার শুয়ে পড়েন। ভোলা তার বাবার কপালে হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর চন্দন ঘুমিয়ে পড়েন। ভোলা দীর্ঘশ্বাস ফেলে ঘরের বাইরে এসে দাওয়ায় বসে থাকে। আকাশ মেঘাচ্ছন্ন। ভোলার মনেও এক অজানা ভয়ের মেঘ জমা হচ্ছে। কিরে ভোলা, তুই এখানে বাইরে কেন? তোর বাবা কি করছে? ঘরে গেলি না একবার? মা, তুমি এসে গেছো? বাবা বাবা তো ওষুধ খেয়ে একটু ঘুমিয়েছে, আমি তো ওষুধ খাইয়েই বাইরে এলাম, ভাবলাম বাবা একটু শান্তিতে ঘুমাক। তোকে বলেছিলাম না বাপের পাশে সব সময় থাকতে? তোর দ্বারা কি একটা কাজও ঠিকঠাক হবে না? একা ফেলে বাইরে এসে বসে আছি। গঙ্গা দ্রুত ঘরে ঢোকেন। হঠাৎ ঘর থেকে এক বুক ফাটানো চিৎকার ভেসে আসে। ভোলা ভয়ে দৌড়ে ভেতরে যায়। দেখে গঙ্গা চন্দনের ওপর লুটিয়ে পড়ে কাঁদছেন। হাই রাম, এ কি সর্বনাশ হলো আমার! ওগো, তোমার এ কি হলো? তুমি কথা বলছো না কেন? ওগো, একবার চোখ মেলে চাও। ও ভগবান, আমি এখন কি করব? আমার ঘর অন্ধকার হয়ে গেল। কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? বাবা বাবার কি হয়েছে? আমি লুণ্ঠিত হয়ে গেলাম রে, সব শেষ হয়ে গেল। তোর বাবা আর এই পৃথিবীতে নেই, ও চলে গেছে আমাদের ছেড়ে। এ কি বলছো মা? বাবা নেই? এটা কি করে সম্ভব? এই তো একটু আগে আমি নিজে হাতে বাবাকে ওষুধ খাইয়ে দিলাম, বাবা তো কখনো কথা বলছিল। কি ওষুধ দিয়েছিস তুই, দেখা তো। ওরে সর্বনাশ, ওরে অপয়া, তুই এটা কি করলি? এটা তো ভুল ওষুধ। তুই ভুল ওষুধ দিয়ে তোর নিজের জন্মদাতাকে মেরে ফেললি। না মা না, আমি তো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, তিনি তো এটাই দিয়েছিলেন। আমি জানতাম না মা, আমি সত্যি জানতাম না। জানতিস না তো দিলি কেন? কেন তুই সব কাজে হাত দিস? তুই একটা মানুষ না, তুই একটা রাক্ষস। তোর মতো অপয়ার জন্যই আজ আমার সংসার ছাড়খাড় হয়ে গেল। তোকে যখন আমি বলেছি তুই অশুভ, তখন তুই কেন ওষুধের কাছে হাত দিলি? তুই দূর হ আমার চোখের সামনে থেকে। মা, আমায় মাফ করে দাও, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি কোথায় যাব মা? যেখানে খুশি যা, এই ঘরে তোর আর কোনো জায়গা নেই। আজ থেকে আমার কোনো ছেলে নেই। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা আগে। গঙ্গা সজোরে ঘরের দরজা বন্ধ করে দেয়। ভোলা বাইরের বৃষ্টির মধ্যে একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। সে বুঝতে পারে না এখন তার গন্তব্য কোথায়। ভোলা এলোমেলোভাবে হাঁটছে, তার পরনে ছেঁড়া কাপড়, চোখে জল। পথে দেখা হয় গ্রামের মাতব্বর মোহনের সাথে। আরে, এটা কে যাচ্ছি? আমাদের গ্রামের বিখ্যাত অপয়া ভোলা না? তা বাপকে তো স্বর্গে পাঠালি, এবার কার সর্বনাশ করতে বের হয়েছিস?
মোহন কাকা, অমন নিষ্ঠুর কথা বলবেন না। আমি খুব বিপদে পড়েছি, মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবা আর নেই, আমার মাথা গোঁজার ঠাঁই নেই। আপনি যদি একটু আমাকে সাহায্য করেন, কোনো একটা কাজ দেন। ছি ছি ছি, তোর হাতে কাজ নেব? আমি কি পাগল হয়েছি? তোর ছায়া পড়লে তো আমার জ্যান্ত ব্যবসা লাটে উঠবে। আমি তো আগে থেকে জানতাম তুই এক নম্বরের অপয়া। তোর অলক্ষণ তো তোর বাবার উপরেও ভারী পড়লো। বেচারা চন্দন তোর মতো ছেলের পাল্লায় পড়ে অকালে প্রাণটা হারালো। না কাকা, আমি খুনি নই। আমি শুধু ওষুধটা ভুল করে দিয়ে ফেলেছিলাম। আমি অপয়া নই কাকা। যদি অপয়া না হবি, তবে নিজের মা তোকে ঘর থেকে লাথি মেরে বের করে দিল কেন? বল বল, কেন দিল? সবাই জানে যে হাতে তুই কাজ নিবি, সেটা আজ অংশ হবে। দূর হ এখান থেকে, তোর সাথে কথা বলাই মানে বিপদ ডেকে আনা। যা পালা, না হলে লোক ডেকে তোকে গাম ছাড়া করবো। ভগবান, আমি কি সত্যি এত খারাপ? মা পর্যন্ত আমাকে ত্যাগ করলো, কেউ কি নেই যে আমাকে বুঝবে? মোহন লাঠি উঁচিয়ে তাকে ভয় দেখায়। ভোলা সেখান থেকে পালিয়ে নদীর পাড়ে চলে যায়। নদীর গর্জন যেন তার মনের যন্ত্রণার প্রতিধ্বনি করছে। আর কতদিন, আর কত মানুষের ঘৃণা সইতে হবে আমাকে? আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু যেখানে যাই সেখানে শুধু দুঃখ বয়ে আনি। মা ঠিকই বলেছে, আমি অলক্ষণ। পৃথিবী থেকে আমি চলে গেলেই হয়তো সবার মঙ্গল হবে। ভগবান, তুমি আমাকে নাও, আমি আসছি তোমার কাছে। ভোলা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে। নদীর প্রবল স্রোত তাকে ভাসিয়ে নেওয়ার বদলে কূলে ফিরিয়ে দেয়। ভোলা যখন চোখ মেলে দেখে, সে অবাক হয়ে যায়। এ কি, আমি মরলাম না কেন? আমি কি এতটাই অপয়া যে যমরাজও আমাকে নিতে চাই না? আমি কি মরার জন্য কারো অনুমতি নিতে হবে? আমি কেন বেঁচে আছি? হঠাৎ তার সামনে একটা বড় ছাপা হাঁস ভেসে ওঠে। হাঁসটি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। কেন তুমি মরতে চাও যুবক? নিজের জীবনের ওপর এত ঘৃণা কেন তোমার? ওরে বাবা, এ কি, হাঁস কথা বলছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি পাগল হয়ে গেছি? ভয় পেও না, আমি তোমাকে মরতে দেখছিলাম। কেন তুমি এই অকালে নিজের প্রাণ বিসর্জন দিতে চাইছিলে? জীবন তো যুদ্ধের জন্য, হার মেনে নেওয়ার জন্য নয়। যুদ্ধ কার সাথে করব? সবাই আমাকে অপয়া বলে। আমি নিজের বাবাকে ভুল করে মেরে ফেলেছি। মা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মতো অশুভ মানুষের বেঁচে থাকাচ্ছে মরে যাওয়াই ভালো। কিন্তু দেখুন, আমি মরতেও পারছি না। আপনি কে? আপনি কি আমাকে বাঁচালেন? হ্যাঁ, আমি তোমাকে বাঁচিয়েছি, কারণ তোমার মৃত্যু এখন হবে না। তোমার ভাগ্যে অনেক বড় কিছু লেখা আছে। বড় কিছু? আমার ভাগ্যের বদনাম আর অপমান আছে। এই অপয়া বদনাম থেকে আমি মুক্তি পাবো না কোনোদিনও। মুক্তি আছে ভোলা, এই অপবাদ তুমি মুছে ফেলতে পারো, তবে তার জন্য তোমাকে সাহস দেখাতে হবে। সত্যি? আমি কি করে সেই বদনাম মুছবো? আমি যে কোনো কিছু করতে রাজি আছি। তোমাকে একটি রাক্ষসকে হত্যা করতে হবে। রাক্ষস? আমি আমি কি সাধারণ একটা দুর্বল মানুষ? আমি কি করে রাক্ষস মারবো? শোনো মন দিয়ে, এখান থেকে কিছু দূরে ধূমকেতু নামে একটি রাজ্য আছে। সেখানে এক নিষ্ঠুর রাক্ষস রাজপ্রাসাদ দখল করে বসে আছে। সে সেই রাজ্যের রাজকুমারীকে বন্দি করেছে এবং প্রজাদের ওপর অমানসিক অত্যাচার করছে। তুমি যদি তাকে মারতে পারো, তবে তুমি সেই রাজ্যের রাজা হবে। তখন সবাই তোমাকে বীর বলে সম্মান করবে, কেউ আর অপয়া বলবে না। কিন্তু আমি তো নিরস্ত্র, আমার কোনো শক্তি নেই। আমি কি করে তাকে হারাবো? এমনি তলোয়ার দিয়ে তাকে মারা সম্ভব নয়। তার জন্য তোমাকে একটি জাদুকরী তলোয়ার সংগ্রহ করতে হবে। একটি দুর্গম গুহার ভেতরে সেই তলোয়ার আছে। আমি তোমাকে সেই পথ বলে দিচ্ছি। যদি সাহস থাকে তবে যাও, নিজেকে প্রমাণ করো। ঠিক আছে, বেঁচে থেকে যখন সম্মান পাবো না, তখন মরে যাওয়ার আগে একবার চেষ্টা করে দেখবো। যদি আমি সফল হই, তবে মা বুঝবে যে তার ছেলে অপয়া নয়। আমাকে বলুন কোন পথে যেতে হবে। বাপ রে বাপ, এ কি ভয়াবহ জঙ্গল! দিনের বেলা তো মনে হচ্ছে যেন মাঝরাত। ছাপা হাঁস তো বলেছিল এই পথেই যেতে হবে, কিন্তু গুহাটা কোথায়? ওই তো সামনে একটা প্রকাণ্ড বড় গাছ দেখা যাচ্ছে। হাঁস বলেছিল ওই গাছটা পেলেই বুঝবে গুহা কাছেই আছে। হঠাৎ ঝোপের আড়ালে খসখস শব্দ হয়। ভোলা লাঠি উঁচিয়ে দাঁড়িয়ে পড়ে। কে কে ওখানে? বাঘ নাকি অন্য কোনো জানোয়ার? হে ভগবান, রক্ষা করো! আমি রাক্ষস মারার আগেই নিজেই যেন অন্য কোনো জানোয়ারের পেটে না চলে যায়। আমাকে তাড়াতাড়ি এগোতে হবে, সাহস হারালে চলবে না। ভোলা দৌড়ে বনের আরো গভীরে যায়। কিছুক্ষণ পর সে একটি প্রকাণ্ড গুহা দেখতে পায়। গুহার মুখ থেকে অদ্ভুত এক নীল আলো বেরিয়ে আসছে। ভেতরে অন্ধকার ও রহস্যময় প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এটাই মনে হয় সেই গুহা। ভেতরে কি কোনো বিপদ আছে? কিন্তু ফিরে যাওয়ার রাস্তা নেই, ভেতরে যেতেই হবে। ধূমকেতু রাজ্যের প্রাসাদটি দেখতে সুন্দর হলেও
চারিদিকে কান্নার সুর। প্রাসাদের এক কক্ষে রাজকুমারী বন্দী হয়ে কাঁদছেন। বাইরে রাক্ষসের অট্টহাসি শোনা যাচ্ছে। হে ভগবান, কবে এই পরীক্ষা শেষ হবে? এই রাক্ষসটা আমার বাবাকে মেরেছে, আমার প্রজাদের ভিখারি বানিয়েছে। এখন সে আমাকে জোর করে বিয়ে করতে চায়। আমি কি নিজের আত্মহত্যা দেব, নাকি কোনো বীর পুরুষ এসে আমাকে উদ্ধার করবে? রাজকুমারী, কেঁদে লাভ নেই। তোর ভগবান তোকে বাঁচাতে আসবে না। ধূমকেতু রাজ্য এখন আমার, আর কালকের অমাবস্যা পার হলে তুই হবি আমার রানী। রাজি হয়ে যা, না হলে তোর সাদের প্রজাদের এক একটা করে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। কখনোই না, আমি মরে যাব, তবু তোর মতো এক পশুর কাছে হার মানবো না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে রাক্ষস। একদিন কেউ না কেউ ঠিক আসবে তোর বিনাশ করতে। কে আসবে? ধূমকেতু রাজ্যে তো কোনো পুরুষ অবশিষ্ট নেই। যে আমার সামনে মাথা তুলে দাঁড়ায় তাকে আমি জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলি। রাজকুমারী, ভয় পাবেন না, আমি এসেছি আপনাকে আর এই রাজ্যকে রক্ষা করতে। রাক্ষস, তোর দিন এবার ঘনিয়ে এসেছে। আরে এটা কে রে? একটা কুচকে ইঁদুর এসেছে আমার সাথে লড়তে। তোর সাহস তো কম নয় রে ছোকরা। আমাদের ধূমকেতু প্রাসাদে ঢোকার হিম্মত পেলি কোথায়? তোর অহংকার তোকে অন্ধ করে দিয়েছে রাক্ষস। তুই ভাবছিস আমি দুর্বল। আমি এমন এক মানুষ যার হারানোর কিছু নেই। আজ তোর অন্যায় শাসনের দিন শেষ হবে। ইস, কি তেজ! দেখি তো তোর তলোয়ারে কত ধার। রাক্ষস গদা দিয়ে ভোলার ওপর ঝাঁপিয়ে পড়ে। ভোলা দক্ষতার সাথে নিজেকে বাঁচায় এবং জাদুকরি তলোয়ার দিয়ে পাল্টা আক্রমণ করে। এই নে তোর পাপের শাস্তি। ভোলা সজোরে জাদুকরি তলোয়ার রাক্ষসের বুকে বিঁধিয়ে দেয়। রাক্ষস এক বিকট চিৎকার করে মাটিতে আছড়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই ছাই হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ছাপা হাঁসটি সেখানে হাজির হয়। হঠাৎ চারিদিকে এক স্বর্গীয় জ্যোতি দেখা দেয়। হাঁসটি ধীরে ধীরে রূপ পরিবর্তন করে এক সুন্দরী পরীতে পরিণত হয়। ভোলা ও রাজকুমারী অবাক হয়ে তাকিয়ে থাকেন। ধন্য তুমি ভোলা, তুমি এক অসাধ্য সাধন করেছো। আজ তোমার সাহসের কাছে অন্ধকার পরাজিত হলো। আপনি তো সেই ছাপা হাঁস, কিন্তু আপনি পরি হলেন কি করে? ওই রাক্ষস আমাকে অভিশাপ দিয়ে ছাপা হাঁস বানিয়ে দিয়েছিল। বলেছিল যতক্ষণ না কেউ তাকে মারবে ততক্ষণ আমি মুক্ত হব না। আমি তোমাকে সাহায্য করার ছলে আসলে নিজেরই মুক্তি খুঁজছিলাম। তুমি শুধু আমাকে নয়, এই পুরো রাজ্যকে মুক্তি দিয়েছো। আপনি আমাদের প্রাণদাতা। আপনি না থাকলে আজ আমার মরণ ছাড়া গতি ছিল না। আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আমি চাই আপনি এই রাজ্যের রাজা হন। হ্যাঁ রাজকুমারী, ভোলাই এই সিংহাসনের যোগ্য। তার মন পবিত্র। ভোলা, আজ থেকে তুমি ধূমকেতু রাজ্যের মহারাজ, আর তোমার অপয়া হওয়ার অপবাদ চিরতরে মুছে গেল। রাজপ্রাসাদের সুসজ্জিত কক্ষে ভোলা রাজ্যাভিষেক হয়ে গেছে। তে এখন মহারাজ, কিন্তু তার মনে এখনো একটি দুঃখ রয়ে গেছে। আমি আজ সব পেয়েছি, রাজ্য, সম্মান, সুন্দরী স্ত্রী, সব। কিন্তু মা কি এখনো আমাকে ক্ষমা করেছে? মা কি এখনো ভাবছে আমি অপয়া? এমন সময় ভোলার মা গঙ্গাকে রাজপ্রাসাদে আনা হয়। গঙ্গা ভোলার রাজকীয় বেশ দেখে চোখের জল ধরে রাখতে পারেন না। আমাকে মাফ করে দে বাবা, আমি তোকে চিনতে ভুল করেছিলাম। তোর বাবার মৃত্যুর জন্য তুই দায়ী ছিলি না রে। আমি রাগের মাথায় ভুল ওষুধটা তোকে দিয়েছিলাম, তারপর সব দোষ তোর ওপর চাপিয়ে দিয়েছিলাম। আমি কত বড় পাপী রে। অমন কথা বলো না মা, তুমি আমার মা। তুমি যা করেছো তা সব ভুলে যাও। আজ আমি যা হয়েছি সব তোমার আশীর্বাদে হয়েছি। তুমি আমার পাশে আছো, এটাই আমার কাছে সব থেকে বড় জয়। আজ আমার কোল আলো করে আমার রাজা ছেলে ফিরে এসেছে। আমি আর কোনোদিন তোকে ছাড়বো না বাবা। রাজকুমারী এবং পরীও সেখানে উপস্থিত হন। সবাই মিলে আনন্দে ঘর ভরিয়ে তোলেন। ধূমকেতু রাজ্য আবার নতুন করে সেজে ওঠে। ভোলা তার বীরত্ব ও দয়া দিয়ে বহু বছর রাজত্ব করে এবং সবার প্রিয় হয়ে ওঠে।